প্রিয় দর্শক, বাংলাদেশ কণ্ঠ পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনকার মতো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর বিষয়টি হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন গতকাল বাংলাদেশ ইকোনমিক রিপোর্টার্স ফোরামের এক সংবাদ সম্মেলনে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সেই কথাগুলোর কিছু চুলচেরা বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের আয়োজন। ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন বাংলাদেশের অর্থনীতিতে একজন প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব, যার অর্থনৈতিক প্রজ্ঞা ও চেতনার কারণেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর একসময় নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু সাম্প্রতিক সময়ের অর্থনৈতিক বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির আলোকে দেখা যায় যে বাংলাদেশে ঋণ খেলাপির পরিমাণ দিন দিন বাড়ছে এবং সেখানে ঋণ খেলাপি যারা রয়েছেন, বড় মাপের ঋণ খেলাপি, তাদেরকে কোনোভাবেই ব্যবস্থা নেওয়া হচ্ছে না তাদের বিরুদ্ধে। বরং 1000 টাকার কৃষক যখন ঋণ খেলাপি হয়ে পড়েন, সেই কৃষককে জেলে যেতে হয়েছে। ডক্টর ফরাসউদ্দিন পরিষ্কার ভাষায় বলেছেন, বাংলাদেশ ব্যাংক যে পরিসংখ্যান দিয়েছে যে প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় 700 কোটি টাকা পাচার হচ্ছে, বাংলাদেশ সরকার যথাযথ পদক্ষেপ নেওয়ার পরও কেন এই অবস্থাটি হচ্ছে, এই পদক্ষেপ কেন যথেষ্ট নয়, সে বিষয়টি সরকারকে খতিয়ে দেখার জন্য ডক্টর ফরাসউদ্দিন আহমেদ আহ্বান জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে IMF সারা বিশ্বের অর্থনীতির একটা অলিখিত নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কাজ করে বাংলাদেশ থেকে যে এভাবে অর্থ পাচার হয়ে যাচ্ছে বিদেশে, সেই ক্ষেত্রে IMFও রহস্যজনক কারণে নিশ্চুপ রয়েছে। বাংলাদেশের এই অবস্থা যখন হচ্ছে, তখন IMF কেন নিশ্চুপ রয়েছে সেটিও বাংলাদেশ সরকারের ভেবে দেখা উচিত বলে ডক্টর ফরাসউদ্দিন উল্লেখ করেছেন। ডক্টর ফরাসউদ্দিন আহমেদ আরও একটি কথা বলেছেন, ঋণ খেলাপি, কর খেলাপি এবং অর্থ পাচারকারী একই সূত্রে গাঁথা। কারণ তার দৃষ্টিতে যারা ঋণ খেলাপি রয়েছেন তারাই কর খেলাপি হিসেবে কাজ করছেন, আবার তারা ঋণ খেলাপির পাশাপাশি অর্থ পাচারকারী হিসেবেও কাজ করছেন। সব কিছু মিলে যে জিনিসটা হচ্ছে গিয়ে শক্তিমান একটা অবস্থা তৈরি হয়েছে ঋণ খেলাপির অর্থনীতির বাজারে, এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের যে শক্তিমান অবস্থা, সে অবস্থার কারণে অনেক ক্ষেত্রেই বাংলাদেশ ব্যাংকও তেমন গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা নিতে পারছে না। ডক্টর ফরাসউদ্দিন তার বক্তব্যে আরও উল্লেখ করেছেন, 2003 সালে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে ঋণ খেলাপিদের জন্য এর যে সুদ, সেই সুদ মওকুফ করে দেওয়া হয়েছিল এবং তারপরও তাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল যেন তারা অতি দ্রুত ঋণ খেলাপির পর্যায় থেকে বেরিয়ে এসে ঋণ পরিশোধ করে। কিন্তু সে অবস্থার পরও পরিস্থিতির কোনো তেমন একটা উন্নতি লক্ষ্য করা যায়নি, বরং খেলাপির পরিমাণ দিন দিন বাড়ছে এবং ঋণ খেলাপিরাই বিভিন্নভাবে ক্ষমতাধর হচ্ছে এবং সরকারের পাশাপাশি থেকে তারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এমনভাবে নিয়ন্ত্রণ করছে যা আসলে বাংলাদেশের অর্থনীতির জন্য ঋণ খেলাপির যে উদাহরণ আরও শক্তিশালী হচ্ছে দিনকে দিন। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে মুদ্রাস্ফীতি যথেষ্ট রকমের বৃদ্ধি পেয়েছে, যদিও সরকারের কিছু পদক্ষেপের কারণে কিছুটা হলেও এখন কমতে শুরু করেছে। কিন্তু ডক্টর ফরাসউদ্দিন আহমেদ বলেছেন যে যদি ঋণ খেলাপি ঋণ আদায় করা সম্ভব হয় এবং তাদের অর্থ যদি দেশের অর্থনীতিতে আবার সক্রিয় করা যায়, তাহলে বাংলাদেশে মুদ্রাস্ফীতি যথেষ্ট পরিমাণে কমে আসবে। এই ক্ষেত্রে টাকা ছাপিয়ে এবং আদার্স কোনো ব্যবস্থা নিয়ে বাংলাদেশ সরকারের চিন্তায় পড়তে হবে না। ব্যাংকের একীভূত নিয়ে ডক্টর ফরাসউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশে যে সকল ব্যাংক দুর্বল রয়েছে সেগুলো শক্তিশালী ব্যাংকগুলোর সঙ্গে একত্রীকরণ করা হচ্ছে। তো এটা তার দৃষ্টিতে সারা পৃথিবী এমনটি হয়ে থাকে, কিন্তু কোনো শক্তি প্রয়োগ করে বা বিশেষ কোনো কারণে বা বিশেষ কোনো উদ্দেশ্যে একটি ব্যাংকে অন্য ব্যাংকের সঙ্গে একীভূত করার প্রক্রিয়াটা সঠিক হবে না। তবে দেশের অর্থনীতিকে চলমান রাখতে গেলে ব্যাংকগুলোকে একটা শক্তিশালী অবস্থায় রাখতে হবে। তার দৃষ্টিতে বেসিক ব্যাংক একটা শক্তিশালী ব্যাংক ছিল,
একসময় সরকারকে যথেষ্ট পরিমাণে মুনাফা দিয়েছে বেসিক ব্যাংক, কিন্তু বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদের খামখেয়ালি এবং দুর্নীতির কারণে বেসিক ব্যাংক প্রচণ্ড ক্ষতির মুখে পড়ে এবং বেসিক ব্যাংককে এখন একীভূত করার জন্য একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু সরকারের যে পদক্ষেপ, সেই পদক্ষেপকে তিনি বিরোধিতা করেননি, কিন্তু বিরোধীর পক্ষেও আবার বলেননি। তিনি বলেছেন যে বেসিক ব্যাংক যদি একসময় মুনাফা দিয়ে থাকে, তাহলে যাদের দুর্নীতির কারণে বেসিক ব্যাংকের এই অবস্থা সৃষ্টি হয়েছে, তাদের যাদের নেতৃত্ব দিয়েছেন তিনি এখনও দেশেই রয়েছেন, কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সেটি এখন ভেবে দেখার বিষয়। 2015-16 সালে ব্যাংকের পরিধি আসলে দ্বিগুণ হয়ে আসে এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রক সংস্থা হিসাবে তাদের জন্য যে কার্যক্রম পরিচালনা করা সেটি অনেকটা কঠিন হয়ে পড়ে। কারণ হচ্ছে বাংলাদেশ ব্যাংকের লোকবল যেভাবে বাড়ানোর প্রয়োজন ছিল, ব্যাংকের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে সেভাবে লোকবল বাড়ানো হয়নি। কিন্তু সেই ক্ষেত্রে যদি বাংলাদেশ ব্যাংকে প্রকৃতপক্ষে নিয়ন্ত্রণ সংস্থা হিসেবে শক্তিশালী ভূমিকা রাখতে সহযোগিতা করতে হয়, তাহলে বাংলাদেশ ব্যাংকের লোকবল বাড়াতে হবে, লোকবলদের সুযোগ সুবিধা বাড়াতে হবে, তাদের যে কেন্দ্রীয় আইন, সেই আইন যেন তারা একদম নিরপেক্ষভাবে সকল ব্যাংকের প্রতি উপর আরোপ করতে পারে, সেই সুযোগ রাখতে হবে। ডক্টর ফরাসউদ্দিনের বক্তব্য থেকে আমরা যেটুকু বুঝতে পারছি সেটুকু হলো, বাংলাদেশের অর্থনীতির চাকা চলমান রাখতে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এবং দেশের সার্বিক অর্থনীতিকে উন্নয়ন অগ্রগতির দ্বারপ্রান্তে নিয়ে যেতে হলে ঋণ খেলাপি যারা বড় মাপের রয়েছেন তারা সরকারের পৃষ্ঠপোষক যেন না পায় এবং তারা যেন সরকারের ছত্রছায়া না থেকে বরং নিজেরা শাস্তির আওতায় আসে এবং সেই ব্যবস্থা যেন সরকার সব দিক থেকে গ্রহণ করে, সেটাই ছিল ডক্টর ফরাসউদ্দিনের আহ্বান। আমরা ডক্টর ফরাসউদ্দিনের কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, আমরা দেশের সাধারণ মানুষ দেশের অর্থনীতি চাকা শক্তিশালী করতে, চলমান রাখতে এবং সরকারের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করার যে প্রক্রিয়া সেটা সচল রাখতে আমরাও চাই ঋণ খেলাপি যারা রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং ভবিষ্যতে ঋণ প্রদানের ক্ষেত্রে যে নীতিমালা রয়েছে সেই নীতিমালাগুলো ব্যাংক যারা ঋণ দিচ্ছে তারা যেন যথাযথভাবে মেনে চলেন, সেই ব্যাপারেও মনোযোগ দেওয়া হোক। সুপ্রিয় দর্শক, আমরা প্রতিদিনই গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি। আপনারা যদি আমাদের আলোচনার সঙ্গে থাকতে চান তাহলে বাংলাদেশ কণ্ঠ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন।